কখনো কখনো প্রকৃতিকে উপলব্ধি করার জন্য অনেক দিনের প্রয়োজন হয় না। একটা দিনই যথেষ্ট হয়ে ওঠে নতুন কিছু অনুভব করার জন্য। এই একদিনের যাত্রায় আমরা বেরিয়ে পড়েছিলাম শহরের ব্যস্ততা ছেড়ে ইতিহাস আর প্রকৃতির সন্ধানে। প্রথম গন্তব্য গোপকর, নীরবে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক নিদর্শন, যার ইটে আজও লেখা আছে অতীতের অসংখ্য গল্প। সেখান থেকে পথ এগিয়ে যায় বিনাপুরের নদীর তীরে। শুধু নদীর শান্ত জল আর দিনের শেষে আকাশ জুড়ে ছড়িয়ে পড়া সূর্যাস্তের রং। সকাল থেকে বিকেল, সময়টা খুব বেশি নয়, তবু কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ঘড়ির কাঁটায় নয়, স্মৃতির পাতায় মাপা হয়। চলুন গোপকরের ইতিহাস আর বেনাপুরের সেই শান্ত সূর্যাস্তের সাক্ষী হতে এই একদিনের যাত্রায় আপনাদের সঙ্গে নিয়ে যাই। আজকের যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে। ভোর প্রায় 7টা। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য গোপকরের উদ্দেশ্যে। কলকাতা থেকে গোপকরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। জাতীয় সড়ক ধরে এই পথ পাড়ি দিতে সময় লাগে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তার জায়গায় নেয় বিস্তীর্ণ সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর বাংলার চিরচেনা প্রাকৃতিক দৃশ্য। প্রতিটি কিলোমিটারের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চলেছি ইতিহাসের আরও কাছে, এমন এক জায়গার দিকে যেখানে অতীত আজও নীরবে বেঁচে আছে। কিছুটা পথ পেরিয়েই আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। সকালের হালকা ঠান্ডা হাওয়া, রাস্তার ধারে ব্যস্ততা, আর সামনে অপেক্ষা করছে গরম গরম ব্রেকফাস্ট। তাই আর দেরি না করে আমরা একটু বিরতি নিলাম। মেনুতে ছিল একদম জমজমাট কম্বিনেশন, ডিম টোস্ট আর ছোলা ভাটুরা। কিছুক্ষণ বিশ্রাম, একটু আড্ডা আর ভালো খাবার শেষ করে আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তা তখনও ডেকে চলছে নতুন গল্পের সন্ধানে। এবার একটু ইনফরমেশন দিয়ে দিই, কলকাতা থেকে গোপকর যাওয়ার রাস্তায় কোন কোন টোল প্লাজাগুলো পড়বে সেগুলো আসুন জেনে নিই। প্রথমেই পড়ছে আমাদের বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। এখানে গাড়ির জন্য পড়বে 10 টাকা। তারপরে পড়ছে হচ্ছে জালাধুলাগুড়ি টোল প্লাজা। এখানে গাড়ির জন্য 135 টাকা দিতে হবে। তারপর পড়ছে ডেবরা টোল প্লাজা। এখানে গাড়ির জন্য 80 টাকা দিতে হবে। প্রায় কয়েক ঘন্টার পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুর শহরে। দীর্ঘ হাইওয়ে যাত্রার পর শহরের ব্যস্ততা আবার চোখে পড়তে শুরু করলো। রাস্তার দুধারে দোকানপাট, মানুষের আনাগোনা আর শহরের নিজস্ব ছন্দ যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। গন্তব্য তখন আর খুব বেশি দূরে নয়। মেদিনীপুর শহর পেরিয়েই আমরা এগিয়ে চললাম গোপকরের দিকে। আমরা এখন প্রবেশ করতে চলেছি গোপকর ইকো পার্কের মধ্যে। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য হলো 10 টাকা করে। অন্য অন্য ভাড়া দেখতে হলে অবশ্যই স্ক্রিনটি পজ করে দেখে নিতে পারেন। অবশেষে আমরা প্রবেশ করলাম গোপকর ইকো পার্কে। দীর্ঘ পথযাত্রার পর এই জায়গায় পা রাখতেই যেন চারপাশের পরিবেশ বদলে গেল। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে
এক অন্যরকম শান্তির অনুভূতি। প্রথম দেখাতেই বোঝা যায় এটি শুধু একটি পার্ক নয়, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে এখানে মিশে আছে ইতিহাসের এক সমৃদ্ধ অধ্যায়। এটা হচ্ছে 1 নম্বর গেট, আমরা ঢুকেছি 2 নম্বর গেট দিয়ে। তাহলে চলুন গোপকরের এই সবুজ প্রান্তের ভেতরে প্রবেশ করে খুঁজে দেখি তার অজানা গল্পগুলো। আর তার মধ্যে ঝিঝি পোকাগুলো ডাকছে। এই আসতে চালা, ঝিঝি পোকাগুলো ডাকছে, শোনো। টিলাটার উপরে কি আছে পরে দেখবো, আগে ওই জঙ্গলটায় যাই। এখানে না প্রচুর কাজু বাদাম গাছ দেখছি, ইউক্যালিপটাস, ঝাউ গাছ, পাইন গাছের শেপের মতন পুরো। এটা এটা হচ্ছে কাজু বাদাম গাছ। হ্যাঁ, পুরো টিলার উপরে আছো। আর এইখানটায় খাদ দেখো, এপাশে পুরো পাহাড়ের মতো। নেমে এসো, এপাশটা দেখো কি নিচু দিয়ে রাস্তা। এইখানে একটা বড় কাজু বাদামের গাছ, দেখি ওপাশটায় যাই। এই দেখো কাজু বাদাম, এই দেখো কাজু বাদাম পড়ে আছে। দেখো কাজু বাদাম, এই দেখো। হ্যাঁ, এইটা ফলটা জানো, এইটা ফলটা ভাঙো তো এটা একটু। এটা হচ্ছে আসল। দেখো পাখিরা খাচ্ছে। না না না, এই ফলটা খায় তো। এর ভেতরে এই ফলটা ইয়েটা ওই থাকে। ফলটা একটু দেখালে না, তুললে তো একটু ভেঙে দেখাও ফলটা। কি বাবা, হাতটা ধুয়ে নেবো, আইপস আছে। পুরো জুসি ফলটা, ভিতরের এই ফলটা রস পড়ছে টপ টপ করে। কি বাবা, কি পুরো রস। জলে ভর্তি, দেখি। হ্যাঁ, এতটা উঁচুতে আছি বোঝাই যাচ্ছে না। ওই যে নিচে হচ্ছে রাস্তা, মেইন রাস্তাটা গেছে। আর এই আমরা এই উপরে টিলার উপরে রয়েছি। বেশ একটা পাহাড় পাহাড় ফিল হচ্ছে, দারুণ লাগছে। এই আমি ওনাকে বললাম যে এখানে পাহাড় কিছু টাইপের কিছু নেই, বলে না না পাহাড় এখানে কিছু নেই, ইয়েতে যেতে হবে, ঝাড়গ্রাম ওইদিকে যেতে হবে। তো আমি তো দেখছি এখানেই বেশ একটা পাহাড়ের মতো ফিল আসছে, টিলা পাহাড়। এই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। শীতকালে মোটামুটি ভর্তি হয়ে থাকে। আর এখানে ছোটোখাটো 2-3টে খাবারের দোকান আছে। এখানে বাইক পার্কিং হচ্ছে। আর এইখান থেকে গেট 2 দিয়ে আমরা এলাম। আর এইখানে এই রাস্তা দিয়ে সোজা গেলে পার্কটা পড়বে। এবার পার্কের দিকে যাব। পার্কটা সুন্দর মনে হচ্ছে। ওটা কি ঘড়ি ঘর নাকি? কত পাখির ডাক। এগুলো কি ফুল গাছ গো? এটা বসার জায়গা খুব সুন্দর, তাই না? কি সুন্দর লাগছে ওইগুলো। হ্যাঁ, পাতার মতো। দারুণ লাগছে। কি যেন বানি বানি, খুব সম্ভবত বানি ক্যাকটাস নাকি একটা টাইপের নাম আছে যেন। এই যে কটেজ, এই পার্কের মধ্যে থাকতেও পারেন। তার উল্টো দিকেই রয়েছে একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার। এই যে আর একটা কটেজ, এটার নাম হচ্ছে প্রতীক। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, চাইলে এখানে থাকাও যেতে পারে। এই আর একটা, এই দুটো কটেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এসেছি বোধহয়, না? দেখো ডাকছে। গোপকর, আজকের এই শান্ত সবুজ প্রান্তর একসময় ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। জঙ্গলমহলের অন্তর্গত এই অঞ্চল নারাজল রাজপরিবারের সঙ্গে গভীরভাবে জড়িত। ঘন অরণ্য আর প্রাকৃতিক সুরক্ষায় ঘেরা এই গড় ছিল একসময় প্রশাসন ও প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। যেই পথ দিয়ে আজ আমরা হেঁটে চলেছি, সেই পথ দিয়েই হয়তো শত শত বছর আগে চলেছেন রাজা, সৈন্য আর দূতেরা। সময়ের সঙ্গে অনেক কিছু হারিয়ে গেছে,
মুছে গেছে প্রাচীন স্থাপনের চিহ্ন, তবুও ইতিহাস আজও বেঁচে আছে এই মাটির বুকে। গোপগড় তাই শুধু একটি ইকো পার্ক নয়, এটি প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল, যেখানে অতীতের গল্প আজও নীরবে প্রতিধ্বনিত হয়। আমরা আছি এখন হচ্ছে গোপগড়ে। সো গোপগড় হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা, এখানে প্রচুর গাছপালা আছে। অ্যান্ড আমরা এখানে এসেছি হচ্ছে ডে আউটিংয়ের জন্য, মানে কলকাতা থেকে একদিনে এমন একটা সুন্দর জায়গা যেখানে এলে আপনাদের মন ভরে যাবে। ডিস্টেন্স হচ্ছে অনলি 143 কিলোমিটার অ্যান্ড সময় লাগবে 3 ঘন্টার মতো। আমাদের একটু বেশি লেগেছে কারণ আমরা ব্রেকফাস্ট করেছি কোলাঘাটে, সো ওর জন্য আধ ঘন্টার এক্সট্রা হয়ে গেছে আমাদের। সো আমি বলবো আপনারা এদিকে আসুন অ্যান্ড রেস্ট অফ দ্য ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ। আর চিকেন এখনো বরফ হয়ে আছে। গ্যাসটা বাড়িয়ে দাও, বুঝলে? ঠিক এই রাস্তা থেকে ওই 500 মিটার মতন এগিয়ে এসেছি আমরা গোপগড় থেকে বেরিয়ে, মানে গোপগড়ের পেছন দিকে একটা গেট আছে, ওই গেটটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসেই এইরকম একটা সুন্দর পরিবেশে আমরা ক্যাম্পিং করছি এখন। চিকেনটা আমি বাড়ি থেকে ম্যারিনেশন করে নিয়ে এসেছিলাম, চিকেনটা হবে, তারপরে রাইসটা করে নেব। আমরা সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো দ্বিতীয় হুগলি সেতু ধরলাম, ধরে আমরা সোজা সাঁতরাগাছি ক্রস করে আমরা মুম্বাই রোড ধরলাম। আমরা মুম্বাই রোড ধরে একদম খড়গপুরের ঠিক আগে আমরা ডান দিকে ঢুকে গেছি, ঢুকে মেদিনীপুরে ঢুকে গেছি। মেদিনীপুর শহরে একটুখানি জ্যাম হয়েছে, বাদবাকি রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা নেই। 3.5 ঘন্টা লেগেছে আমাদের মোটামুটি। 140 কিলোমিটার রাস্তা, ভালো রাস্তা, একদম পরিষ্কার রাস্তা, খুব ভালো, স্মুথলি চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। এখন একটু গরমে কষ্ট হয়, কিন্তু শীতের দিনে খুব ভালো। গোপগড় আসলে পরে পিকনিকের জন্য খুব ভালো জায়গা। পার্কটা কিরকম একটু বলে দাও। পার্কটাও ভালো, পার্কটা ওই বসার জায়গা টায়গা সুন্দর আছে, তারপরে ফুলের বাগান আছে, সাজানো গোছানো। এখানে ইকো কটেজ আছে, এখানে সুন্দর সুন্দর কটেজ আছে, থাকার ব্যবস্থা আছে। সবই ভালো, তবে একটু ভালোবাসার পরিমাণ বেশি। হ্যাঁ, একটু ভালোবাসার পরিমাণ এই হচ্ছে ব্যাপার। শীতকালে আসলে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, গরমের দিনে একটু তো কষ্ট হবেই। এই তুমি কি খাচ্ছো? যে তুমি আমথির বানিয়ে নিয়ে এসছো বাড়ি থেকে, সেটাই খাচ্ছি। একটু দেখাও দেখি কেমন হচ্ছে, কেমন খেতে? দারুণ দারুণ। নাও খেয়ে দেখো। ভরপুর কাজু কিশমিশ দিয়েছি, আমন্ড দিয়েছি। গোপগড়ের ইতিহাস আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর পর এবার বিদায় নেওয়ার পালা। পেছনে রয়ে গেল শতাব্দী প্রাচীন গল্পের সাক্ষী সেই ভূমি, আর সামনে অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা। আমরা এখন রওনা দিচ্ছি বেনাপুরের দিকে। গোপগড় থেকে বেনাপুর যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। টাইম লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর টোল পড়বে শুধু একটি মাত্র। বাগনান রোডটা এখন এখানে ঢুকছে। আদিয়ারা এখান থেকে 34 কিলোমিটার, তো আমরা যাব বেনাপুর বিচ। শহরের ব্যস্ততা থেকে দূরে নদীর তীরে অবস্থিত এই শান্ত জায়গাটি পরিচিত তার মনোরম সূর্যাস্তের জন্য। পথ চলতে চলতে ধীরে ধীরে বদলে যাবে দৃষ্টিপথ, আর দিনের শেষে আলো আমাদের নিয়ে যাবে এক অন্যরকম সৌন্দর্যের কাছে। তাহলে চলুন গোপগড়ের ইতিহাসকে পেছনে ফেলে এবার যাত্রা শুরু করি বেনাপুরের সেই মায়াবী নদী তীরের উদ্দেশ্যে। প্রচুর পুকুর আছে, যেন পুকুর, ক্যানেল, জলা জলা জায়গা। আমরা ওই বেনাপুর চরে নামার
যাওয়ার যে জায়গাটা সেইখান থেকে আরো একটু এগিয়ে এলাম, মানে এই রাস্তা ধরেই চলে আসছি, আর এই পাশে নদীটাকে রেখে যাচ্ছি। সুন্দর লাগছে, মানে ইচ্ছা করেই এলাম এই পাশটায় যে কি আছে দেখার জন্য। তো একটু এই রাস্তা দিয়ে যাব, গিয়ে আবার ঘুরে আবার ওই যেখান দিয়ে নামে বেনাপুর চড়ে সেইখানটায় চলে যাব। ওখানে নিচেটায় বেশ কাদা হয়ে রয়েছে, আর সেই জন্য ওখানে আর নামলাম না। মেইন যেখান থেকে নামে বেনাপুর চড়ে সবাই এসে, ওইখান থেকে প্রায় 1 কিলোমিটারেরও বেশি আমরা মানে এই দিকে চলে এসেছি, সামনের দিকে এসে এইবার দেখছি এইরকম একটা জায়গা, আমরা এইখানটায় নামবো। তুলনামূলকভাবে এই জায়গাটা একটু ফাঁকা ওই জায়গা থেকে, ওখানে টুরিস্টের লোকজন বেশি, মানে ঘুরতে আসার লোকজন বেশি ওই জায়গাটায়। তো এই জায়গাটা একটু বেশি নির্জন মনে হলো, দেখি এই জায়গাটা নামি, তারপরে যাওয়ার সময় যদি পসিবল হয় ওখানেও একটু নেমে যাব। তো এখন এইখানটায় যাচ্ছি। রাস্তাটা গেছে এখান থেকে, সরু রাস্তাটা, কিন্তু ঠিক আছে, রাস্তা খারাপ না, মানে রাস্তাটা খারাপ না। এই হচ্ছে রূপনারায়ণ নদ। দূরে বেশ কিছু নৌকো দাঁড়িয়ে আছে, জেলে ডিঙি, মাছ ধরছে ওরা। এই বেশি সাইডে যেও না, এই মাছ ধরছে। ওঠেনি মাছ? ও চিংড়ি মাছের ডিম, ওই পাড়ের দিকে ডিমগুলো থাকে না? এমনি বড় মাছ কিছু কিছু ওঠে না? এমনি সাইডের দিকে বড় মাছ কিছু আসে না? না, কোথায় রেখেছো গো কচ্ছপ? এ বাবা, আমাকে বলতে পারতে, আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে দেখতাম। বাবা, এটা তো ভিতরের দিকে ঢুকে গেছে গো। ধাপ করে পড়বো কোন সময়? হ্যাঁ, যে কোনো সময় ধস নামতে পারে। ঝোড়ো হাওয়াটায় নামিয়ে দিয়েছে এরকম নদীর পাড়ে। অনেক বছর পর নদীর পাড়ে বসেছি, বহু বছর। যারা টুরিস্টরা আসে বাইরে থেকে, দূর থেকে যারা আসে, তারা এই বিচটাতে আসে, মানে এই চরটাতে আসে অ্যাকচুয়ালি। আর এখানে প্রচুর লোকজন, প্রচুর। আজকে সোমবারের বিকেলবেলা, রোববারে তো আরও ভিড় হয় বোঝাই যাচ্ছে, সোমবারের বিকেলবেলা তাই এত ভিড়। ফুচকা, ভেলপুরি এই সমস্ত স্টলও আছে ছোট ছোট। তো ঠিক আছে, ভালো লাগবে একটা বেলা, মানে একটা বিকেল, একটা সূর্যাস্ত দেখার জন্য এখানে আসা যেতেই পারে। সূর্য ধীরে ধীরে দিগন্তের ওপর হারিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে শেষ হয়ে আসছে আজকের এই ছোট যাত্রা। সকালে কলকাতা থেকে শুরু হওয়া পথ চলা আমাদের নিয়ে গিয়েছিল ইতিহাসের সাক্ষী গোপগড়ে, আর দিনের শেষটা কাটল বেনাপুরের শান্ত নদী তীরে এক অপূর্ব সূর্যাস্তের সঙ্গী হয়ে। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখে নয়, ভ্রমণ মানে নতুন অনুভূতি, নতুন গল্প আর কিছু স্মৃতি সঙ্গে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। আজকের দিনটাও ঠিক তেমনি, কয়েকটা সুন্দর মুহূর্ত, কিছু অজানা গল্প আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে ভরা। এই যাত্রায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো লুকিয়ে আছে পথের মধ্যেই। নমস্কার।